রাজস্থানের একটা খালি গ্রাম রঙ্গিলাপুর, যেখানে অনেক বছর ধরে হোলির রং ওড়েইনি। একটা ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে এই গ্রামে। কেউ জানে না যে হোলি খেলা কেন নিষিদ্ধ। ব্যাস এইটুকু জানি যে রঙের নাম নেওয়া মাত্রই রক্তিকার ছায়া ফিরে আসতে পারে। আজ হোলির প্রথম দিন, গ্রামের কোনায় কোনায় এটাই কথা হচ্ছিল, হোলি খেলতে হবে না, নয়তো সে ফেরত আসবে। আপনাদের সকল গ্রামবাসীদেরকে এই ঘোষণা করা হচ্ছে যে গত বছরের মতনই এই বছরেও হোলি খেলা হবে না। রঙের থেকে দূরে থাকতে হবে সবাইকে, নয়তো রাক্তিকা চলে আসবে। আরে, এই রক্তিকার হোলির সাথে কি সম্পর্ক? আজ পর্যন্ত বুঝতে পারলাম না। আরে, হতেও তো পারে ওর হয়তো রং টঙের জন্য অ্যালার্জি হয়। আরে ও তো ভূত দেয়নি, তোর পিসির মেয়ে নয় যে ওর অ্যালার্জি হবে, বুঝলি? দুটো বাচ্চা ভয়ের চোটে চোখ বন্ধ করে চুপি চুপি কথা বলতে বলতে তাদের মনের রক্তিকার ভয় পরিষ্কার দেখতে পাওয়া যায়। একটা ব্যাপার রয়েছে বই কি, এই রাক্তিকার গন্ডগোলে বাবার হাত থেকে মার খাওয়া থেকে রক্ষা পাই। আরে সেটা কিভাবে? বাবা চর মারলে গাল তো লাল হয়ে যায়, আর লাল রং দেখলেই রক্তিকা চলে আসবে। গ্রামের লোকেরা যেন কোনো অদ্ভুত ছায়ার সাথে লড়াই করছে, পুরো গ্রামকে অন্ধকারে বেঁধে রেখেছে, যাতে কেউ হোলির রং নিয়ে ভেতরে না ঢুকতে পারে। একটা লড়াই যেন শুরু হয়ে গেছে রক্তিকার ভয়ের বিরুদ্ধে। গ্রামের যুবকরা যেন কোনো শয়তানি শক্তির বিরুদ্ধে মোর্চা নিয়ে ঘুরছে। কেউ রং নয়, কোনো হোলি নয়। তক্ষুনি প্রীতি দেখতে পায় যে একটা নেশাগ্রস্ত লোক হোলির রঙে একদম ডুবে গেছে আর গ্রামের সীমার কাছে দাঁড়িয়ে আছে। আরে দাঁড়াও, এই সীমানাটা পার করো না। কি? কেন? এই গ্রামটা কি তোমার বাবার নাকি? দাঁড়াও, নয়তো রক্তিকা চলে আসবে। তাতে আমি কি ভয় পাই নাকি? প্রীতি সেই নেশাবাজ লোকটাকে দাঁড় করানোর চেষ্টা করে। প্রীতি দাঁড়িয়ে থাকে, তার চোখ রক্তের মতো লাল, যেন কোনো আত্মা তার শরীরে ঢুকে পড়েছে। সে তার গলা টিপে ধরে, আর সেই নেশার মানুষ মরে যায়। প্রীতিও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। গ্রামবাসীরা একত্রিত হয়। জলের ছেটা দেওয়া মাত্রই প্রীতির জ্ঞান ফেরে। প্রীতি, তোমার কি হলো? তুমি ওকে মারলে কেন? আমি মারিনি ওকে, আমি মারিনি। সেই লোকটার লাশ দেখে প্রীতির মন ভয়ের চোটে কেঁপে ওঠে। আমি এটা কি করে করতে পারি? আমি কিচ্ছু করিনি। প্রীতিকে দেখেই গ্রামবাসীরা চুরি চুরি কথা বলতে শুরু করে। মনে হচ্ছে রাক্তিকার আত্মা আবার ফিরে এসেছে। প্রীতি সাদা কাপড় পরে মাথা নত করে চুপ করে বসে আছে। সিঁদুরের নামও নেই তার মাথায়। তক্ষুনি প্রশান্ত আসে, বাইরে থেকে চিৎকার করে। প্রীতি, প্রীতি, প্রীতি! প্রীতি শুনছিল, কিন্তু সে চুপ ছিল, মাথা নত করে বসেছিল। প্রশান্ত বাড়িতে আসে আর দেখতে পায় যে সে সাদা কাপড় পরে রেখেছে, সিঁদুরও মুছে দিয়েছে। প্রীতি, প্রীতি, প্রীতি! প্রীতি চুপ থাকে। তুমি উত্তর দিচ্ছ না কেন? প্রীতি রাগের চোটে তার দিকে তাকায়। তার চোখ রক্তের মতো লাল। আমি রং পছন্দ করি না। এই সাদা শাড়ি কেন পরে আছো তুমি? আমি বেঁচে থাকা সত্ত্বেও তুমি সিঁদুরটা সরিয়ে দিয়েছো। আমার রং পছন্দ না। ঠিক আছে, কালারফুল শাড়ি পরো না, কিন্তু সিঁদুরটা তো পরে নাও। যেইমাত্র সে সিঁদুরের কৌটো হাতে নেয়, প্রীতির হাত নিজেই লম্বা হয়ে সেটা নিয়ে নেয়। আমি বললাম না আমার রং পছন্দ না। এটা দেখে প্রশান্তের মন ভয়ের চোটে ধকধক শুরু করে। সে চিৎকার করে পালিয়ে যায়। আরে, কে আছো? বাঁচাও, বাঁচাও! কি হয়েছে দাদা? বাড়িতে বৌদি আছে, তাহলে কেন ভয় পাচ্ছো? আরে, বৌদি নয়, ও একটা ডাইনি। কি ফালতু কথা বলছো? আরে, আমি নিজের চোখে দেখেছি, ও 20 ফুট লম্বা হয়ে গিয়েছিল। আমার যেন মনে হচ্ছিল যে ওর ভেতরে রক্তিকার আত্মা ঢুকে পড়েছে। সত্যি সত্যি বলো দাদা, আবার মদ খেয়ে এসেছো না? 2 ফিটের হাত 20 ফিটের দেখতে পাচ্ছ, তাই তো? তুমি নিজে গিয়ে একবার দেখে এসো তো, নিশ্চয়ই এখনো অত বড়ই হাতটা হবে। বাবলি বাড়ির ভেতরে যায় আর দেখতে পায় যে প্রীতি অজ্ঞান হয়ে পড়ে আছে। দাদা তাড়াতাড়ি এসো, বৌদির জ্ঞান চলে গেছে।
এটা শুনে প্রশান্ত প্রীতির চেহারায় জলের ছেটা মারে, যার পর তার জ্ঞান ফেরে। আমি আমি সাদা শাড়ি কেন পরেছি? শাড়িটা তো সাদাই পরে আছো তুমি, তার উপর সিঁদুরটাও পরনি তুমি এখনো। শাড়ি, আমি জানি না আমার সাথে কি হচ্ছে, আমার নিজেরই খারাপ লাগছে। প্রশান্ত, বাবলি আর তাদের মাতা পিতা প্রীতির এই আত্মা কাঁপিয়ে দেওয়া ব্যবহার নিয়ে কথা বলছিল। আমার তো মনে হচ্ছে এর ভেতরে রক্তিকার আত্মা চলে এসছে। সবার প্রথমে ও মাতালটাকেও মেরে ফেলেছিল, আর কালকে তো আমার বাড়িতে আমাকে মারার জন্যই গিয়েছিল, আমি বুঝতে পেরেছি। তবেই তো আগে থেকে সিঁদুরটা সরিয়ে ফেলেছিল সে। দাদা, এইসব তোমার ভ্রম। ওরে, এটা আমার নয়, তোর মনের ভুল। তুই যখন ওর ভয়ঙ্কর রূপ দেখবি না, তখন বুঝবি তুই। হ্যাঁ, যখনই কোনো ভয়ঙ্কর রূপে আসে তুমি একটা ফটো তুলে নিও, যাতে আমিও তো দেখতে পারবো। বাবা, টেনশন করিস না, আমি খুব শিগগির একজন তান্ত্রিককে ডেকে নিয়ে আসছি। ও সব কিছু ঠিক করে দেবে। হ্যাঁ হ্যাঁ, ডাকুন, নয়তো ও আমাকে জীবনে মেরে ফেলবে। গ্রামে একটা পেইন্টিং কম্পিটিশন চলছিল, যেখানে প্রশান্ত আর প্রীতিও অতিথি হিসেবে এসেছিল। ওয়েলকাম টু আওয়ার পেইন্টিং কম্পিটিশন। আজকের এই ইভেন্টে আপনার নিজেদের ক্রিয়েটিভিটি আর রঙের জাদু দেখান আর পেয়ে যান দুর্দান্ত পুরস্কার। যেই মাত্র প্রথম লাইনের একটা কন্টেস্টেন্ট নিজের কালারের ডাব্বাটা খোলে, প্রীতির চোখ রক্তের মতো লাল হয়ে ওঠে। সবাই ভয়ের চোটে তার দিকে তাকায়। প্রীতি সেই কন্টেস্টেন্টের গলা টিপে ধরে আর মেরে ফেলে। প্রশান্ত তার একটা শয়তানি রূপের ফটো তুলে নেয়। ফটোতে প্রীতি নয়, বরং একটা ভূতনির চেহারা দেখতে পাওয়া যায়। প্রশান্ত, বাবলি আর তার মা বাবা সবাই কাঁপছিল। বাড়িতে কোনো রকম কালার তুমি ইউজ করবে না, নয়তো ও তোমাদের মেরে ফেলবে। ও নিজে বলেছিল যে কালার ও একদম পছন্দ করে না, বুঝেছিস? এটা কি করে সম্ভব দাদা যে কালার ইউজ করব না? এইভাবে তো কারোর বিয়েও হতে পারবে না। তাতেও তো সিঁদুর লাগাতেই হয় না। কোনো একটা উপায় বের করতেই হবে। আর এটা যদি জানতে পারি যে কার ছবি এটা, তাহলে কোনো একটা সমাধান তো বের করা যায় বই কি। আমার এক বন্ধু রয়েছে যার পূর্বপুরুষরা রাজ পরিবারে এখনো লেখপাল রয়েছে বই কি। ওদের কাছে সেই সময়কার লোকজনদের ছবি রয়েছে ঠিকই। রক্তিকার গল্পও অনেক বেশ পুরনো শুনেছি। এই ছবিটা যদি ওরই হয়, তাহলে আমরা জানতে পারবো। প্রশান্ত আর তার বাবা বসেছিলেন, নিজেদের পুরনো ফটো তাদেরকে দেখাচ্ছে। প্রশান্ত সমস্ত ছবিকে মন দিয়ে দেখে, কিন্তু ফোনের ছবির সাথে কোনো ফটো ম্যাচ করছিল না। এর মধ্যে একটা ছবিও নয়। প্রশান্ত আর তার বাবা উদাস হয়ে ফেরত চলে যায়। তক্ষুনি অভিলেখ পাল ভেতর থেকে চিৎকার করেন। আরে বাবা প্রশান্ত, একটা ছবি নিচে পড়ে গিয়েছিল, এইটা একটু দেখবে? প্রশান্ত দেখতেই চিৎকার শুরু করে। হ্যাঁ, এই সেই মেয়ে। এই ছবিটা কার? বাবা, এটা রক্তিকার ছবি তো। এটা শুনে সবার মন ভয়ের চোটে কেঁপে ওঠে। পুরো গ্রামে এই ভয়ঙ্কর চিৎকার ছড়িয়ে পড়ে যে রক্তিকার ছায়া ফিরে এসেছে। সবাই সামলিয়ে থাকো। কেউ যেন রঙের ব্যবহার না করে, সিঁদুরও না লাগায়, কোনো রঙিন কাপড় চোপড় না পরে, নয়তো নিজের বাড়ির লোকেদেরকে সাদা কাপড় পরতে হবে। বাড়িতে বসে থাকা প্রীতি এই চিৎকার শুনতে পায় আর একটা ভয়ঙ্কর আত্মা কাঁপিয়ে তোলা হাসির সাথে হেসে দেয়। প্রশান্ত অভিলেখ পালের সাথে রক্তিকার ব্যাপারে কথাবার্তা বলার চেষ্টা করছিল। কাকু, রক্তিকার ব্যাপারে আপনি কি কিছু জানেন? না খোকা, আমি কিছুই জানি না। সবে এটুকু জানি যে রক্তিকার ভয়ে এই গ্রামে কেউ থাকতোই না, জানেন তো। এই ভয়ঙ্কর আত্মা থেকে যদি গ্রামের লোকেদেরকে মুক্তি দিতেই হয়, তাহলে আগে এটা জানতে হবে যে এই গ্রামের সাথে রক্তিকার সম্পর্কটা কি। রক্তিকা নিজেই এই ভয়ঙ্কর আত্মার রহস্যটা বের করবে, অন্য আর কে বলবে? পুরো গ্রামে ভয়ের ছায়া ছড়িয়ে পড়ে যে রক্তিকা ফেরত চলে এসেছে। সবাই সাদা কাপড় পরছিল, মহিলারা সিঁদুর পর্যন্ত লাগাচ্ছিল না। আমি হারিয়ে গেছি, রাস্তাটা একটু বলে দেবেন? কোথায় যাবেন আপনি? হ্যাঁ, আপনার এই চোখ দুটোতে আমি ডুবে গিয়েছি, ওখানেই হারিয়ে গেছি আমি। এটা শোনা মাত্রই সেই মহিলা রাগের চোটে ছেলেটাকে একটা থাপ্পড় মেরে দেয়। অসভ্য, বিবাহিত মহিলার সাথেই আর কি? আরে, এই রক্তিকার আত্মার জন্য কেউ তো সিঁদুরই পড়ে না। এখন কি করে জানবো যে কে বিবাহিত আর কে বিবাহিত নয়?
প্রশান্তের বাবা একটা পুরনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন নিয়ে আসেন। এই নাও খুকি, ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি। আজকের দিনে কে দেখে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি? আরে কালারফুল দেখলে তুমি কি আমাদের বাঁচতে দেবে? আমি কেন ছাড়বো না? এরকম কেন বলছো গো? কিছু না, তুমি রেস্ট নাও তো, রেস্ট নাও। না, আগে বলো, আজকাল সবাই আমাকে এরকম ভাবে কেন দেখে বলো? কেউ আমার সাথে কথাও বলে না। সেরকম কিছু হয়নি, তোমার শরীরটা খারাপ হওয়ার জন্যই তোমার এমন মনে হচ্ছে। তুমি রেস্ট নাও তো। প্রীতি ঘুমিয়ে পড়ে, কিন্তু প্রশান্তের মনে ভয়ের ছায়া এখনো ছিল। সে ভয়ের চোটে কাঁপতে কাঁপতে প্রীতিকে দেখছিল। রাত্রির ছায়া, হাওয়াতে একটা ঠান্ডা হাওয়া। রক্তিকার ভয় এতটাই ছিল যে কেউই বাড়ির বাইরে বেরোচ্ছিল না। নিকিতা কাজ থেকে দেরি করে আসছিল। তাড়াতাড়ি সাইকেল চালাতে চালাতে সে নিজের বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু তার মনে একটা ভয়ঙ্কর ভয় ছিল। রক্ত! হায় রাম! নিকিতা ভয়ের চোটে রক্ত মুছতে শুরু করে, কিন্তু সেই রক্ত তার কাপড়েও লেগে যায়। তার মন জোরে জোরে কাঁপতে শুরু করে। সে ভয় পায় যে রক্তিকানা চলে আসে। প্রীতি ঘুমোচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার চোখ খুলে যায়। তার চোখে লাল রঙের ছায়া ছিল। সে হাওয়াতে ভাসতে শুরু করে। দরজা নিচে পড়ে যায়। প্রীতি হাওয়াতে উড়তে উড়তে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায়। প্রশান্ত ভয়ের চোটে তার পিছু নিয়ে নেয়, এটা দেখতে যে সে কোথায় যাচ্ছে। আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করো, আমাকে ছেড়ে দাও। প্রীতি একটা ভয়ঙ্কর হাসির সাথে হাসতে শুরু করে। তার আওয়াজ থেকে মন কেঁপে ওঠে। নিকিতা ভয়ের চোটে পালাতে শুরু করে, কিন্তু প্রীতির হাত নিজে নিজেই লম্বা হতে শুরু করে। সে নিকিতার গলা চেপে ধরে আর তাকে চেপে দেয়। প্রশান্ত এই সব কিছু দেখে থরথর কাঁপে আর ওখান থেকে পালিয়ে যায়। প্রশান্ত ভয়ের চোটে দৌড়ে বাড়িতে পৌঁছায়, কিন্তু বাড়িতে প্রীতি আগে থেকেই বসেছিল, যেন কিছু হয়ইনি। এটা দেখে প্রশান্তের মন আরো কেঁপে ওঠে। এত রাতে কোথায় চলে গেছিলে গো? না না না, কোথাও না। খুব ভয় পাচ্ছ মনে হচ্ছে, বলো না কি হয়েছে? কোথায় ভয় পেয়ে রয়েছি আমি? আমি আমি তো ব্যাস এই ওয়াশরুম গিয়েছিলাম। তুমি কোথায় গিয়েছিলে? সরি, আপনি কোথায় গিয়েছিলেন? কোথাও না, আমি তো বাড়িতেই ছিলাম। ঠিক আছে, শুয়ে পড়ো। প্রীতি ঘুমিয়ে পড়ে, কিন্তু প্রশান্তের মনে একটা অচেনা ভয় বসে যায়। সে সারা রাত জেগে থাকে, ভয়ে থরথর কাঁপতে থাকে। প্রশান্ত নিজের মা, বাবা আর বাবলির সাথে বসে থাকে। কাল রাতের কাহিনী সবাইকে সে বলে দেয়। এটা শোনা মাত্র সবার চেহারায় ভয়ের ছায়া চলে আসে। বাবা, খুব শিগগির একটা তান্ত্রিককে ডাকো না, নয়তো রক্তিকা যখন তখন কাউকে প্রাণে মেরে ফেলবে। কালকেই তান্ত্রিকের সাথে আমার কথা তো হয়েছিল। সে দিল্লি গিয়েছিল, কদিন পরেই চলে আসবে। ততদিন রক্তিকা থেকে সাবধানে থাকতে হবে। রাত্রির ছায়া। প্রশান্ত নিজের মা বাবার সাথে খাবার খাচ্ছিল। তক্ষুনি বাড়ির বাইরে থেকে প্রীতির ফুসফুসের আওয়াজ আসে, একটা আশ্চর্য রকমের আওয়াজ। প্রশান্তের মন কাঁপতে শুরু করে। আরে ঘরে তো প্রীতি একাই রয়েছে, তাহলে কার সাথে কথা বলছে ও? বাবলিও তো এখানে নেই, হয়তো বাবলির সাথেই কথা বলছে। তক্ষুনি বাবলি বাইরে থেকে বাড়ির ভেতরে আসে। বাবলি তো বাইরেই ছিল, তাহলে কার সাথে কথা বলছে? প্রশান্ত আর বাড়ির লোকেরা ভয়ে ভয়ে ভেতরে যায়, কিন্তু যাওয়া মাত্রই একটা অচেনা মানুষ ওখান থেকে গায়েব হয়ে যায়। প্রীতি তাদের দিকে রাগের চোটে তাকায়। তার চোখ লাল ছিল। সবাই ভয়ের চোটে পালায় আর দরজা বন্ধ করে দেয়। প্রীতি ভেতর থেকে দরজায় নাড়া দেয়, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। প্রীতির চিৎকার করা সত্ত্বেও কেউ দরজা খুলল না। ভয়ের ছায়া বাড়িতে চারদিকে ছড়ায়। একটা কুরিয়ার বয় প্রশান্তের বাড়িতে আসে। প্রশান্ত দাদা, আপনার কুরিয়ারটা এসে গেছে। প্রশান্তের বন্ধু বিজয় অনেক দিন পর একটা গিফট পাঠিয়েছে। প্রীতিও পাশেই দাঁড়িয়েছিল। কি জানি এর মধ্যে কি পাঠিয়েছে। অদ্ভুত টাইপের সব গিফট পাঠায়, জানো তো। মকর সংক্রান্তিও কাছেই আছে, তাই জন্যে পাঠিয়েছে হবে। যেই মাত্র প্রশান্ত বক্স খোলে, দেখতে পায় যে তার মধ্যে রং বেরঙ্গি ঘুড়ি ছিল। রং দেখার পর প্রশান্তের মন কাঁপতে শুরু করে। প্রীতির চোখ লাল হয়ে ওঠে আর সে একটা ভয়ঙ্কর হাসির সাথে হাসতে শুরু করে। সে প্রশান্তের গলা চেপে ধরে আর তাকে
তাকে হাওয়ায় তুলে দেয়। আরে কে আছো, বাঁচাও বাঁচাও! তক্ষুনি তান্ত্রিক মশাই আসেন। উনি একটা মন্ত্র পড়েন আর প্রীতির ওপরে বভূতি ফেলেন। প্রীতি প্রশান্তকে ছেড়ে দেয় আর অজ্ঞান হয়ে মাটিতেই পড়ে যায়। আপনি একদম সঠিক সময়ে এসেছেন, নয়তো রক্তিকা আজ প্রশান্তকে মেরেই ফেলতো। আমার রক্ত চুষে ফেলতো ও, তান্ত্রিক মশাই। আপনার সমস্যার কথা শুনে দিল্লি থেকে তাড়াতাড়ি ফিরে এলাম। তান্ত্রিক বাবু, এই রক্তিকার ভয় থেকে বাঁচার কোনো উপায় বলুন। ওর আত্মা আমার বউয়ের শরীরে কবজা করে নিয়েছে। আজকে রাত্রে ওর একটা ব্যবস্থা করবই। রাতের অন্ধকার, ঠান্ডা হাওয়ায় একটা ভয়ঙ্কর কম্পন। তান্ত্রিক আগুন জ্বালান আর প্রীতিকে তার সামনে বসিয়ে দেন। উনি মন্ত্র জাপ করেন আর পুজো শুরু করে দেন। রক্তিকায় মহাভূতায় নমঃ, শতস্ত্রিয় মধ্য নাগচ্ছ, রক্তিকায় স্বাহা। রক্তিকার আত্মা তার শরীরে প্রবেশ করে যায়। সে একটা ভয়ঙ্কর হাসির সাথে উঠে পড়ে। চুপটি করে ওখানেই বসে থাকো। কে তুমি? আমি রক্তিকা। এখানে কেন এসেছো? কি চাই তোমার? আমার রাজা রুদ্র সিং চাই। কিন্তু কেন? তার রক্ত চাই। তার রক্ত দিয়ে হোলি খেলবো। আরে কিন্তু কেন? প্রতিশোধ। সে আমাকে ধোঁকা দিয়েছে। এখানে কোনো রাজা রুদ্র সিং নেই, তুমি চলে যাও। যতদিন পর্যন্ত আমি রাজা রুদ্র সিং এর সাথে প্রতিশোধ নেব না, আমি এখানেই যদি না থাকবো। যাও তাহলে আমি তোমাকে বেঁধে দেব। তুই আমাকে আটকাতে পারবি না। প্রীতি বাঁধার নাম শোনা মাত্রই তান্ত্রিকের ওপরে হামলা করে, কিন্তু তান্ত্রিক তার ওপরে বভূত ফেলে দেয়, যার কারণে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তান্ত্রিক রক্তিকাকে একটা তাবিজে বন্দি করে দেয়। গ্রামবাসীরা খুশির চোটে নেচে ওঠে। গ্রামের ওপর থেকে রক্তিকার এই ভয়ঙ্কর আত্মা সারা জীবনের মতন মিটে গেল। সবাই আনন্দ করে। তান্ত্রিক মশাই নিজের বাড়িতে যান, কিন্তু তক্ষুনি তাবিজ নিজে নিজেই ভেঙে যায়। রক্তিকা আবার আজাদ হয়ে যায়। প্রীতি উঠে পড়ে, তার চোখ লাল ছিল। সে তান্ত্রিকের গলা চেপে ধরে আর তাকে হাওয়ায় তুলে দেয়। সতর্ক থেকো, সাবধান। একটা নয়, দুটো আত্মার ছায়া ঘুরে বেড়াচ্ছে। একজন রক্তিকা আর একটা। তান্ত্রিক অন্য আত্মার নাম বলতেই যাচ্ছিল, ততক্ষণে তার প্রাণ বেরিয়ে যায়। গ্রামবাসীরা ভয়ের চোটে থরথর কাঁপছিল। রক্তিকা ছাড়া দ্বিতীয় আর কোন আত্মা ছিল? এই রহস্য এখনো গ্রামের চারদিকে ছড়িয়েছিল।